প্রেসিডেন্ট ট্রাম্পের এখন যে গণমাধ্যমের নিয়ন্ত্রণের যে ব্যাপার, যে ওনার সঙ্গে উল্টাপাল্টা করলে যে যে নেগোসিয়েশন করছে গণমাধ্যমগুলো, জরিমানা দিয়েও হলেও টিকে থাকার চেষ্টা করছে, তাতে করে যে সঠিক যে খবরটা সেটা থেকে আসলে বঞ্চিত হচ্ছে বিশ্ববাসী বা জনগণ। মানুষকে এগিয়ে আসতে হবে গণমাধ্যমকে, কিন্তু গণমাধ্যম তো আসলে অনেক বড় একটা পরের ব্যাপার, কিন্তু সেখানে কংগ্রেস সিনেট তারাও হিমশিম খাচ্ছে। আমরা দেখলাম হাকিম জেফরি উনি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বললো যে উনি বসতে রাজি না, কথা বলতে রাজি না। এই যে এক ধরনের একটা এক না একতন্ত্র মনোভাব, এক ধরনের আমি সেরা, আমি যা বলবো তাই হবে। This is not a political president. This is a businessman, who is running the country. So he knows what he is doing. আপনি দেখুন একটা ট্যারিফ দিয়ে সারা বিশ্বকে সে কিভাবে আপনার দেখুন একেবারে একটা টেনশনে ফেলে দিল। গণমাধ্যমের কণ্ঠ রোধের একটা ব্যাপার, যেমন আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পে এর আগে সবসময় যে কোনো গণমাধ্যমকে ফেক নিউজ বা সমালোচনা করলেই তাকে সহ্য করতে পারছেন না, তাকে হোয়াইট হাউসে বা ওভাল অফিসে নিষিদ্ধ করছেন। আমরা দেখলাম যে কিছুদিন আগে এবিসির উপস্থাপক উনাকে, জিমি ক্যামেলকে বাদ দিয়ে দিল, পরে আবার দর্শকের চাপে ফিরিয়ে নিয়ে আসলো। এবং আজকে সবচেয়ে লেটেস্ট হচ্ছে যে ইউটিউবের কর্তৃপক্ষ উনাকে প্রায় 24 মিলিয়ন জরিমানা করেছে ইউটিউবকে, বিকজ ইউটিউব প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল। এর আগে আমরা জানি মেটা থেকে প্রায় 16 মিলিয়ন, তারপরে হচ্ছে আপনার এবিসি থেকে 14 মিলিয়ন, প্যারামাউন্ট থেকে 16 মিলিয়ন আদায় করছেন। এই আমি আসলে আদায় করছেন, ফাইন আদায় করছেন, এটা হচ্ছে আদালতের ব্যাপার, কিন্তু এইটার পেছনে কি এটা কাজ করে না যে প্রেসিডেন্ট ট্রাম্পের এখন যে গণমাধ্যমের নিয়ন্ত্রণের যে ব্যাপার, যে ওনার সঙ্গে উল্টাপাল্টা করলে যে যে নেগোসিয়েশন করছে গণমাধ্যমগুলো, জরিমানা দিয়েও হলেও টিকে থাকার চেষ্টা করছে, তাতে করে যে সঠিক যে খবরটা সেটা থেকে আসলে বঞ্চিত হচ্ছে বিশ্ববাসী বা জনগণ। আপনার কি মনে হয় যে এই যে গণমাধ্যমের যে জরিমানা আদায়, চাপ প্রয়োগ, এটাতে কি যুক্তরাষ্ট্র যে স্বাধীন বাক স্বাধীনতার যে কথাগুলো আমরা বলছি বা সঠিক তথ্যর যে ব্যাপারটা, সেটা কতটা আসলে আপনার কাছে কি মনে হয়, সেটা কতটা ঠিক হচ্ছে, বা আসলে কি গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারছে? এটা দুঃখজনক। গণমাধ্যমের উপরে চাপ যদি তৈরি করা হয়, জনগণের জানবার অধিকার, সত্যটা, এবং এমনকি গণমাধ্যম অনেক সময় ভুল সংবাদও পরিবেশন করতে পারে, গণমাধ্যম অনেক সময় ভুল বিশ্লেষণ দিতে পারে, কিন্তু তাকে সুযোগটা দিতে হবে। তার জন্য আইন আদালত আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আইন আদালত দুই ধরনের, একটা কোর্ট যেখানে বিচারও, আর একটা হচ্ছে জনগণের আদালতে বিচার। তাকে তার পাবলিসিটি, তার সার্কুলেশন কমে যাবে, জনপ্রিয়তা কমে যাবে, জনগণের কাছে দিতে হবে। নিউ ইয়র্ক টাইমস তো এখনো পর্যন্ত নথি স্বীকার করেনি, এটা একটা কথা। তার আরেকটা কথা বলি আপনাকে, পৃথিবীর ইতিহাসে আপস এন্ড ডাউনস আছে, সমস্ত রাষ্ট্রে, সমস্ত দেশে, জার্মানিতে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র হয়েছে। প্রায় 250 বছরের কাছাকাছি সময় পৌঁছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন তো আক্রান্ত হয়েছিল, মাত্র কয়েক বছর আগের ঘটনা। তো ফলে এটা হয়, হলেও গণমাধ্যম বলেন, সাহসী লোকরা কয়েক বছর আগে, বছর 15-20 আগে স্পেনের পার্লামেন্টে একদল সরকার বিরোধী লোক পার্লামেন্ট ভবনে আকস্মিকভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়েছিল। খুব সম্ভবত 2 যুগ আগে প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বসে পড়েননি, অনেকে টেবিলের তলায় লুকিয়েছেন, চেয়ারের তলায়, প্রধানমন্ত্রী সাহস করে দাঁড়িয়েছিলেন। এই হচ্ছে সাহসী লোকরা, তারাই নিয়োগ। আপনার নিউজ মিডিয়ারও দায়িত্ব এটা, আমরা সাহসের সাথে এটা মোকাবিলা, কেউ না কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে। আসলে আপনি সাহসের কথা বলছেন, সাহসের কথা বলতে গেলে আমরা তো দেখলাম যে কি হচ্ছে। প্রফেসর মাতবর ভাই, আপনি আরো ভালো বলতে পারবেন। এখন মাহমুদুল্লাহ ভাই যেমনটা বললো যে গণমাধ্যমের সাহস বা যারা প্রতিবাদী বা যারা সঠিক কথা বলার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা কি কতটুকু হয়? যেমন আমরা দেখলাম যে এখন যে আজকের মধ্যে বা আগামী 2 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র শাটডাউনের দিকে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে কংগ্রেসকে, সিনেটকে কাউকে পাত্তা দিচ্ছেন, উনি বলছেন যদি শাটডাউন হবে, তাতে ওনার কোনো যায় আসে না, প্রয়োজনে উনি গণছাঁটাই করবেন, এবং এরকম একটা হুমকি উনি দিয়ে রেখেছেন, কিন্তু উনি কোনো প্রকারের নেগোসিয়েশন করবেন না স্পেন্ডিং বিলের মধ্যে। তাহলে এই যে ব্যাপারগুলো, যে যেমনটা মাহমুদুল্লাহ ভাই বললো যে না আসলে মানুষকে এগিয়ে আসতে হবে গণমাধ্যমকে, কিন্তু গণমাধ্যম তো আসলে অনেক বড় একটা পরের ব্যাপার, কিন্তু সেখানে কংগ্রেস সিনেট তারাও হিমশিম খাচ্ছে। আমরা দেখলাম হাকিম জেফরি উনি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বললো যে উনি বসতে রাজি না, কথা বলতে রাজি না। এই যে এক ধরনের একটা এক না একতন্ত্র মনোভাব, এক ধরনের আমি সেরা, আমি যা বলবো তাই হবে, এটাতে আসলে লাভ হচ্ছে কার? যুক্তরাষ্ট্র তথা বিশ্বর? কি আপনি কি দেখছেন যে একটা অস্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে এই ধরনের মানে এক না একতন্ত্রবাদ কায়েমের মাধ্যমে? এখানে আসলে লাভ হচ্ছে
বা অলাভ হচ্ছে, লাভ হচ্ছে যারা মাইটি তাদের লাভ হচ্ছে, এবং তাদের হাতে পাওয়ার, তাদের হাতেই হচ্ছে আপনার অস্ত্র সবকিছুই আর কি। তো আমি তার একটু কথা বলতে চাই, আপনি ইউনাইটেড নেশনে বলছেন দুইজনকে যুক্ত করার বলা বলা হচ্ছে দুইটা কান্ট্রিকে, তাদেরকে আবার নন পার্মানেন্ট মানে পার্মানেন্ট নন ভেটো, তারা ভেটো দিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিথিং, ইটস Yes. নট গোয়িং টু বি ডিফারেন্ট। ইনক্লুড করে লাভটা কি হচ্ছে, এটা হচ্ছে আসলে বিটু পাওয়ার, এটা টোটালি আর দরকার নাই। এটা হচ্ছে সব কান্ট্রি মিলে ওভারঅল মেজরিটি ডিসাইড করবে। এদেশেই বলে ডেমোক্রেসির কথা, দেখুন ডেমোক্রেসি কিভাবে কিন্তু আপনার ডেফিনেশনটাকে আপনি চেঞ্জ করেন। এটা ডেমোক্রেসি হচ্ছে তখনই কাজ করে, হিউম্যান রাইটস তখনই কাজ করে যখন ইট বেটার সার্ভ মাই এজেন্ডা। আপনি গান কন্ট্রোল দেখুন, গান কন্ট্রোলটা কিন্তু এখন করছে না। সেই 200-250 বছর আগে যখন কিন্তু পুলিশ ছিল না, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স ছিল না, তখন কিন্তু মানুষ নিডেড টু হ্যাভ দ্যাট দ্য ওয়্যার দ্য আর্মস এন্ড মিউনিশন রাইট ছিল। কিন্তু এটা তো এখন দেখুন এটা কিভাবে কিন্তু আপনার ক্ষতিটা করছে, নোবডি ইজ ডুইং এনিথিং। এক্স্যাক্টলি ইউনাইটেড নেশন একই অবস্থা, আমি জাস্ট কম্পারিজন দুইটা করলাম আর কি। তো আপনি দেখুন যে আসলে এটা বেনিফিট কাকে করছে, এটা না, আসলে আমি benefit- বলছিলাম ওটা তো ইউনাইটেড নেশন, তো আমরা আলোচনা করলাম যে Yeah, এখন এইটা তো এরপর পরে এখন আমরা শাটডাউনের ব্যাপার দেখলাম, এখানেও দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প এসে শাটডাউনে এখানেও কিছু হবে না আসলে, বিকজ বর্তমানে যে আমেরিকার যে প্রেসিডেন্ট তার হাতে কিন্তু সব পাওয়ার। আপনি দেখেন দুটো ইউনিট কংগ্রেসের দুইটা হাউসই তার হাতে, সুপ্রিম কোর্ট আমরা দেখছি 6 ভার্সেস 3 এবং সবকিছুতেই আর কি। তো এখন ডেমোক্রেটিক পার্টি যেটা চাচ্ছে সেটা হেলথের জন্য কিছু, তারা এই সময় তো আসলে নেগোসিয়েশনটা করতে চায় পলিটিক্যাল পার্টিগুলো আর কি, শাটডাউনের জন্য হুমকিটাতে। শাটডাউন হলো সে তো বলছে he's above the law. He is not going to happen anything. He will find a way. You know, remember, this is not a political president. This is a businessman, who is running the country. So he knows what he is doing. আপনি দেখুন একটা ট্যারিফ দিয়ে সারা বিশ্বকে সে কিভাবে আপনার দেখুন একেবারে একটা টেনশনে ফেলে দিল। সো আমার মনে হচ্ছে আলটিমেটলি হাকিম জেফরি আর চাক শুমার ওই দুইটা একদম মাইনাস করে দেন, এই দুটোর কিচ্ছু হবে না কিন্তু, দে আর নট দ্য ডেমোক্রেটিক লিডার। বরং বার্নি স্যান্ডার্স এই কিছুটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির পক্ষে কথা বলে, যে এডুকেশন রাইট, মানুষের ধরনের হেলথ রাইট, সোশ্যাল সেফটি, সেই একমাত্র কথা। এবং এই যে প্যালেস্টাইনের ব্যাপারে আমরা যেটা বলছি তার কমপ্লিট কিন্তু একটা রোড ম্যাপ আছে, সে স্ট্রেট কথা বলছে। ঠিক একইভাবেই যে আপনি বলেন কাকে বেনিফিট হচ্ছে, আপনি দেখুন এই যে পাওয়ারফুল নেশন গুলো কি করছে, এখন একটা জুজুবুরির ভয়ের মতো দেখাচ্ছে, আর সবগুলা কিন্তু ওই জুজুবুরি ভয় নিয়ে বসে আছে। 66,000 মানুষ চোখের সামনে মেরে ফেললো, 165,000 আহত করে ফেললো, হোল ওয়ার্ল্ড না ইউনাইটেড বড় ক্ষমতা আসবে ইসরায়েলের সাথে ইয়ে করবে, আসে, লেট দেম টু কাম। আমরা তো বসে বসে দেখবো নাকি? ইটস এ স্পেকটেটর। অন্যান্য পাওয়ারফুল কান্ট্রি গুলো আছে বড় বড় একটা, এবং ইনি বলেছেন, দেখেন ট্রাম্পই বলেছেন কি যে ইউনাইটেড নেশন খালি কথার বাণী দিয়ে শেষ হয়ে যায়। ইউনাইটেড নেশন তো হচ্ছে যে মেম্বার গুলো যদি আপনার ইফ দে ডু নট গো বাই অ্যাবাইড বাই দ্য চার্টার, এই চার্টার ইয়ে করেই তো তারা মেম্বার হয়েছে। হোয়াট ইউনাইটেড নেশন ক্যান ডু, ইটস নট পুলিশ অর্গানাইজেশন, দে ডু নট হ্যাভ দ্য মিলিটারি পাওয়ার টু গো এগেনস্ট এ কান্ট্রি। একজন দেখুন আপনার এমন কোন ইন্টারন্যাশনাল ল নাই যেটা ভায়োলেট করছে না হচ্ছে নেতানিয়াহু। কিভাবে? ছাগল নাচে কুটির জোরে, বিকজ আমরা জানি তার। ঠিক একইভাবে আপনি একটু আগে বলতেছিলেন যে রোহিঙ্গা সমস্যা, কালকে রোহিঙ্গার কিছুই হবে না, চায়না যতক্ষণ এবং ভারত আছে এখানে আবার ইনভলভ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।